মাসে হাত খরচা 500 থেকে 1000 টাকা। আরে দাদা, টাকা লাগে দেবে গৌরী সেন। রাজ্যের 10 কোটি 4 লাখ মানুষকে লাগাতার বিনা পয়সায় রেশন, এত টাকা কোথায় পাবে রাজ্য সরকার? আরে দাদা, টাকা লাগে দেবে গৌরী সেন। ক্লাবে অনুদান, একে দান তাকে দান, কোথায় টাকা পাবে রাজ্য? আরে দাদা, বললাম না, টাকা তো দেবে সেই গৌরী সেন। টাকা লাগে দেবে গৌরী সেন, টাকা লাগে দেবে গৌরী সেন। এই গৌরী সেনটা কে? এ তো কথার কথা, প্রবাদ বাক্য। বাস্তবে কি গৌরী সেন বলে কেউ আছেন নাকি? এর উত্তরে ঠান্ডা মাথাতেই বলছি, একদম আছে। তা না হলে আমাদের রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রর কথায় সেই টাকা লাগে দেবে গৌরী সেনের সুর শোনা গেল কেন? অমিত মিত্র শারীরিক কারণে ভোটে দাঁড়াননি। আর স্পষ্ট করে বলা ভালো, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত মিত্রকে এই করোনা পরিস্থিতিতে ভোটে দাঁড়াতে দেননি। কিন্তু তৃণমূল ফের ক্ষমতায় ফিরতেই রাজ্যের ভাড়ারের চাবি একেবারে হাতে করে গুছিয়ে সেই তথাকথিত অসুস্থ অমিত মিত্রর হাতেই তুলে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই অমিত মিত্রই নতুন সরকারের হয়ে প্রথম সাংবাদিক বৈঠক করে যে সুরে কথা বলেছেন, তাতে ওই যে বললাম টাকা লাগে দেবে গৌরী সেন, সেই রকমই করে অমিত মিত্র বলেছেন রাজ্যের রাজস্ব ঘাটতি হলে টাকা দেবে কেন্দ্র। সাদা বাংলায় যার মানে দাঁড়ায়, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সেই বাড়তি খরচ যোগাতে হবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকেই। এই কথা শোনার পর বিজেপির কর্মী সমর্থকরা নিশ্চয়ই আকাশ থেকে পড়বেন। এমনকি দলবদলুদের একের পর এক হুক্কা হওয়ায় থেকে থেকে চমকে ওঠা রাজ্য বিজেপির নেতারাও অমিত মিত্রর মুখে এমন দাবি শুনে নতুন করে চমকে উঠতে পারেন। তারা বলতেই পারেন, ক্ষমতায় এলাম না, ভোটে জিতলাম না, অথচ বাংলার খরচ যোগাতে হবে আমাদের দলকে। মানে এর মানে ভোটের মুখে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের জন্য যে একের পর এক ফ্রি সরকারি প্রকল্পের ঘোষণা করেছেন, সেই টাকা তাহলে ঘুরিয়ে ফিরিয়ে সেই কেন্দ্রের নরেন্দ্র মোদীর বিজেপি সরকারকেই দিতে হবে। গোদা বাংলায় কথা বললে দাঁড়ায় মোদীর ঘাড় ভেঙে ফ্রির মাল বিলোবেন মমতা, মানে আমাদের মুখ্যমন্ত্রী। এ আবার কেমন কথা? খাদ্য সাথী, সবুজ সাথী থেকে শুরু করে রাজ্যের মহিলাদের হাতে 500 টাকা 1000 টাকা করে হাত খরচা, আর ফ্রিতে চাল ডাল, তাও আবার সেসব দুয়ারে পৌঁছে দেওয়া। ভোটের সময় তো সবই ঘোষণা করেছেন আমাদের মুখ্যমন্ত্রী। এইসব ঘোষণা তৃণমূলকে ক্ষমতায় ফিরতে অনেকটাই সাহায্যও করেছে বলে অনেকে বলছেন। তার মানে এবার যেটা দাঁড়ালো, ঘুরে ফিরে এই ফ্রি প্রকল্পের টাকা যোগাতে হবে কেন্দ্রের নরেন্দ্র মোদীকেই। বিজেপি নেতা কিংবা কর্মী সমর্থকরা এমনটা দুয়ে দুয়ে চার করে রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে কড়া সমালোচনা করতেই পারেন। আগামী কিছুদিনের মধ্যেই যে সেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শুরু হবে, তা নিয়েও কোনো সন্দেহ নেই। অমিতবাবু ঘুরিয়ে ফিরিয়ে অরুণ জেটলি বেঁচে থাকার সময় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে জিএসটি ভাগাভাগি নিয়ে কি কথা হয়েছিল, সেটাই তার সাংবাদিক বৈঠকের বেশিরভাগ সময় জুড়ে উল্লেখ করেছেন। আর সেই সঙ্গে এটাও দাবি করেছেন যে অরুণ জেটলি যে কথাগুলো কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকার সময় রাজ্যগুলিকে জিএসটি চালু করার জন্য আশ্বাস দিয়েছিলেন বা কথা দিয়েছিলেন, সেই কথা এখন কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার রাখছে না। মানে সোজা কথায় জিএসটির টাকা ভাগাভাগি নিয়ে পশ্চিমবঙ্গের মতো রাজ্যকে আসলে ফাঁকি দিচ্ছে কেন্দ্রের মোদী সরকার। নানা আছিলাই এই করোনা পরিস্থিতিতে বুড়ো আঙুল দেখাচ্ছে সবাইকে। ফলে এবার থেকে রাজ্যের বাজেটে যে রাজস্ব ঘাটতি হবে, তার দায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকেই নিতে হবে। এটা ধরে নেওয়াই যায় যে রাজ্যের অর্থমন্ত্রী অমিতবাবু যে কথাগুলি বলেছেন, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই কথা। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নতুন সরকারের প্রথম বাজেট পেশ করার আগেই জানিয়ে দিলেন, রাজস্ব ঘাটতি যদি হয়, অর্থাৎ বাড়তি যদি টাকা লাগে, তাহলে সেই টাকা কিন্তু দিতে হবে গৌরী সেন নরেন্দ্র মোদীকেই। কেননা সেটা রাজ্যের অধিকার। আর সেই অধিকারের জন্য বাংলা যে প্রয়োজনে লড়তেও জানে, সেটা গত 6 বছর ধরেই আমরা দেখে আসছি। তাহলে প্রশ্ন হচ্ছে যে এদিন অমিত মিত্র তার সাংবাদিক বৈঠকে নতুন কি কথা বললেন? এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে আসল মজা। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। গত বছর যখন বাংলায় ভোটের হাওয়া উঠবো করছে, সেই সময় একদিন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইটে লেখেন, 34 বছরের কমিউনিস্ট শাসনে পশ্চিমবঙ্গের মতো রাজ্যকে ঋণের বোঝায় ডুবিয়ে দিয়েছে। এখন ঋণের পরিমাণ প্রায় 4.75 লাখ কোটি টাকা, 9 বছরে 155% বেড়েছে। অমিত মালব্যর এমন টুইটের পর বাংলার 1 নম্বর কাগজেও একটি খবর বেরোয়। আর সেই খবরে লেখা হয়, আমি একেবারে খবর ধরে ধরে পড়ছি,
ধারের বোঝা কমছে না রাজ্যের। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার সময়ে রাজ্যের মোট ঋণের পরিমাণ ছিল 2,07,000 কোটি টাকা। 9 বছর পর সেই ধারের বোঝা হবে 4,74,831 কোটি টাকা। বিরোধীদের অভিযোগ, গড়ে প্রত্যেক রাজ্যবাসীর ঘাড়ে এখন 47,000 টাকার দেনা চেপে রয়েছে। এই দেনা থেকে মুক্তির কোনো উপায় অর্থমন্ত্রী অমিত মিত্র বাজেটে দেখাতে পারেননি। উল্টে আগামী অর্থবর্ষেও আরও 43,000 কোটি টাকা ধার নেওয়ার কথা জানিয়েছেন তিনি। ধারের বোঝা নিয়ে অর্থকর্তারা অবশ্য ভিন্ন মত পোষণ করছেন। তাদের বক্তব্য, বাম জমানায় নেওয়া ঋণ এবং তার সুদ শোধ করতে গিয়েই এখন বছরে 50 থেকে 51,000 কোটি টাকা বেরিয়ে যাচ্ছে। রাজ্য নিজস্ব আয় বাড়িয়েও এই বিপুল অঙ্কের টাকা শোধ করতে পারছে না। ফলে বাজার থেকে ধার করা ছাড়া উপায় নেই। তাদের আরও যুক্তি, কোনো রাজ্যের ধার নেওয়ার ক্ষমতা নির্ভর করে তার মোট অভ্যন্তরীণ উৎপাদনের উপর। 2011 সালে রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদন ছিল 5,20,000 কোটি টাকা। 2020-21 তা বেড়ে 14,43,000 কোটি টাকা হতে পারে। ফলে গাণিতিক অঙ্কে ঋণের পরিমাণ দেখে রাজ্যের আর্থিক পরিস্থিতি যাচাই করা ঠিক হবে না। অর্থাৎ বিতর্ক কিংবা দাবি যাই থাকুক না কেন, একটা জিনিস পরিষ্কার, রাজ্যের ঋণের পরিমাণ লাগাতার বেড়েই চলেছে। যে খবরটা আপনাদের বন্ধুরা পড়ে শোনালাম, সেটা খেয়াল রাখতে হবে যে এটা 1 বছর আগের খবর। তারপর কিন্তু 1 বছর কেটে গেছে, একটা অর্থবর্ষ কেটে গেছে। এখন রাজ্য সরকারের যেটা যুক্তি, যে রাজ্যের ঋণ নেওয়ার ক্ষমতা যেমন বাড়ছে তেমনই ঋণও বাড়ছে, আর সেই কারণেই যে বাজেট ঘাটতি, সেই বাজেট ঘাটতি মেটানোর জন্য প্রত্যেক বছরই কোথাও না কোথাও থেকে সরকার তার কাজকর্ম চালানোর জন্য ধার নিচ্ছে। আর এখানেই প্রশ্ন উঠছে যে রাজ্যের ঋণের বোঝা যখন বেড়ে যাচ্ছে, তখন এত জিনিস ফ্রিতে দেওয়ার ঘোষণা কেন করা হচ্ছে? কেন কেন্দ্রের সঙ্গে টেক্কা দিয়ে টাকা বিলোনোর প্রতিযোগিতায় নামছে রাজ্য? উদাহরণ হিসেবে বলা যায়, কেন্দ্রের মোদী সরকার কৃষক সম্মান নিধি প্রকল্পে একটি নির্দিষ্ট পরিমাণ জমির মালিকদের 6,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে। কেন্দ্রের মোদী সরকারের সেই প্রকল্পকে টেক্কা দিতে আমাদের রাজ্য সরকার এবার প্রত্যেক কৃষককে 12,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করে বসে আছে। অর্থাৎ কেন্দ্র সরকারের প্রায় দ্বিগুণ। সেই টাকা কে পাবে আর কে পেল সেটা অন্য বিতর্কের বিষয়, কিন্তু এই টাকা না বিলিয়ে সেই টাকা দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করার দিকে নজর দেওয়া হচ্ছে না কেন? এই প্রশ্নটা কিন্তু বিরোধীরা থেকে শুরু করে বহু বিচক্ষণ মানুষই বহুবার তুলেছেন, কিন্তু তা নিয়ে কারো মাথা ব্যথা নেই। সাধারণ মানুষও দিব্যি ভাবছেন, ফ্রিতে সরকারের মাল পাচ্ছি, এর থেকে ভালো আর কি হতে পারে। কিন্তু সেই ফ্রির টাকা যে ঘুরিয়ে তাদের পকেট থেকেই যাচ্ছে, সেটা বুঝেও তারা বুঝতে চাইছেন না। আরে দাদা, যে টাকা আমরা সরকারের কাছ থেকে ফ্রিতে পাই, সেই টাকা তো আর সরকার নোট ছেপে দেয় না। সেই টাকা তো তেলের দাম বাড়িয়ে, মদের দাম বাড়িয়ে, ট্যাক্সের পরিমাণ বাড়িয়েই তো আমাদের কাছ থেকে নেওয়া হয়। অনেক জিনিসের দাম বাড়ানো হয়তো রাজ্য সরকারের হাতে নেই, কিন্তু কেন্দ্রের কাছ থেকে সেই টাকার ভাগ তো চায়, রাজস্বের ভাগ তো চায়। আর সেই রাজস্ব আসে কোত্থেকে? সেই রাজস্ব আদায়ের জন্য কেন্দ্র সরকার তো আমাদেরই পকেটে ছোবল মারে। সুতরাং অমিত মিত্র রাজস্ব ঘাটতির দায় কেন্দ্রের উপর চাপাচ্ছেন বটে, কিন্তু সেই টাকা যদি কেন্দ্রের মোদী সরকারের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছিনিয়েও আনতে পারে, কেন্দ্রের মোদী সরকার কি নোট ছেপে সেটা দেবে? তাহলেই বুঝুন যে সরকারের যে বিভিন্ন ফ্রির প্রকল্প কিংবা টাকা বিলোনোর নীতি, সেই সবের টাকা কোন গৌরী সেন যোগায়? তাহলে আসলে গৌরী সেনটা কে? এ নিয়ে আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম যে গৌরী সেন আসলে কে। বন্ধুরা, আপনারা আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।